আমরা হুমায়ুন নূর আপনার কাছে যদি আসি যে 5 মাসে আমাদের প্রথমে প্রশ্ন ছিল যে আমরা গুণগত কতটা পরিবর্তন আমরা আনতে পেরেছি, বিশেষ করে যেগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার সেই বিষয়ে আমরা কতটুকু এগিয়েছি। আমরা যদি দেখি দুর্নীতি দমন কমিশন, সেটি এখনো পুনর্গঠন হয়নি। আমরা যদি দেখি আপনারা দুজনই অ্যাডভোকেট, আপনাদের বার কাউন্সিল চলছে অ্যাডহক ভিত্তিতে। আমাদের যদি আরো বলি FBCCI ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, সেখানেও আমরা নেতৃত্ব নিয়ে আসতে পারি নাই। কি বলবেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এবং প্রশ্ন করেছেন, এটার উত্তরটা দেওয়াটা জাতি বোঝার জন্য জরুরি। আমি একবার বলেছি যে সংস্কার আর সংশোধনের পার্থক্যটা কি, যেটা বিএনপি নিজেরাই বোঝে বলেই ওরা সংস্কার কমিশনের কথাই বলেছে। সংবিধানের 7 খ ধারা, যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ইনক্লুড করেছে, যেখানে বলা আছে যে সংবিধানের অমুক অমুক ধারার মৌলিক সংস্কার আপনি সংশোধনী দিয়ে করতে পারবেন না। তাহলে আপনি সংশোধন কমিটি দিয়ে সংবিধানের এই যে প্রাতিষ্ঠানিক কাঠামোগত পরিবর্তনের যেই আকাঙ্ক্ষা আমরা করেছি সেটা সম্ভব না। এই কারণেই আমাদের সংশোধন কমিশন না, সংস্কার কমিশন করতে হবে, যেটা এনসিপি সংসদেও বলেছে এবং সংসদের বাইরে জনগণকে আমরা যখন যেখানে সুযোগ পাচ্ছি বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আপা আমার চেয়ে অনেক অভিজ্ঞ আইনজীবী, উনি আমার চেয়ে সংবিধানটা অনেক বেশি পড়েছেন, যেহেতু উনাকে প্র্যাকটিস করতে হয়। হয়তো দলীয় কারণে উনাকে এখন দলের পক্ষে অবস্থান নিতে হচ্ছে, কিন্তু অন্তরে বিএনপির অনেক নেতাদের মতো উনিও নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে সংবিধানের যেই ধারাগুলো, যেই জায়গাগুলোতে এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো থেকে যেই ভঙ্গুর অবস্থা, যেই দলীয়করণের যে সমস্যা, সেইটা যেগুলোর কারণে মানুষকে প্রপারলি সার্ভ করা যাচ্ছে না, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, সেগুলো পরিবর্তনের জন্য, ওই কাঠামোর পরিবর্তনের জন্য সংস্কারই করতে হবে। সেটা যেই প্রক্রিয়ায় করতে হবে, সেই প্রক্রিয়াগুলো আপনাদেরকে মেনে নিয়ে, গণরায়কে মেনে নিয়ে আগাতে হবে। গেল সেই কথা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে তো বলেছিলেন যে আমরা আসলে নির্বাচন যেন বিলম্বিত না হয়, সেজন্য আসলে অনেক কিছু আমরা মেনে নিয়েছিলাম। আপা আরেকটা কথা, আপনি যে কথাটা বললেন এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, প্রতি টকশোতে একই কথা, আবার রিপিট করছি না। এই জন্য আপা বলছেন যে কারো মন মতো নিউ ইয়র্কের এজেন্ডা চাপিয়ে দিয়ে এই গণভোট, এইটা যদি কারো চাপিয়ে দেয়া, গণভোটের কথা বলিনি, সংস্কার ধরেন সংস্কার কারো চাপিয়ে দেয়া যদি আপনার মনে হয়, এটা আপনার একটা ভুল ধারণা। আপনি এখনো মানুষের পালস বুঝতে পারেন নাই। কেন বলছি? আমার দেশের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে এসেই উনি যখন প্রচারণা করতে গিয়েছেন নির্বাচনের, উনি কিন্তু মানুষের পালসটা বুঝেছিলেন। বুঝে মানুষ যে সংস্কার চায় এইটা উনি বুঝতে পেরেছিলেন বলেই উনি গণভোটে হ্যাঁ দিতে বলেছিলেন, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোটের প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য। উনি কিন্তু মানুষের পালস যদি উনি বুঝতেন যে মানুষ সংস্কারের পক্ষে না, বা এই সংস্কার কারো চাপিয়ে দেয়া, যেটা আপা বলতে চাচ্ছেন, যেটা আওয়ামী লীগের অনেকের সুরের সাথে আমি বলতে চাচ্ছি না মিলে যায়, কেন জানি মনে হয় যে কাছাকাছি টোনে কথা হয়ে যায়। সেই কথাটা কিন্তু আমার প্রধানমন্ত্রীর কথা না, আমার প্রধানমন্ত্রীর কথা অন্য একটা কথা। বারবার আপা অভিযোগ দিয়েছেন যে শিক্ষার্থীরা বিরোধী দলের প্ররোচনায় এই ধরনের আন্দোলন করছে। আমরা চাই শিক্ষার্থীরা পরীক্ষার সময় ঠান্ডা মাথায় পরীক্ষাটাই দিক, পড়ালেখাটাই করুক। কিন্তু আপা এতগুলো অভিযোগ বিরোধী দলের ব্যাপারে করলেন, কিন্তু খুদ আওয়ামী লীগের পেজ থেকে, বিভিন্ন পেজ থেকে যে শিক্ষার্থীদেরকে উস্কানি প্রদান করা হলো যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাও, আন্দোলন করো, সেইটা না আপা একবারও বললেন না। আমার কাছে অবাক লাগে যে আওয়ামী লীগ না কেন জানি হঠাৎ করে এখন ওনাদের কাছে ভালো হয়ে গিয়েছে মনে হয়। উনি বলছেন আমাদের নাকি আওয়ামী লীগ ফোবিয়া। বিশ্বাস করেন আওয়ামী লীগ ফোবিয়া আছে, কারণ দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে, এই দেশের মানুষকে যেভাবে নিষ্পেষণ করেছে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে যতটা ভুক্তভোগী, সারা দেশের মানুষ কম ভুক্তভোগী না। দলীয়ভাবে আপনারা অনেক অনেক ভুক্তভোগী। আপনাদের এই যে সংসদ, এই সংসদে এমন অনেক মানুষ আছে যাদের পরিবারের সদস্যদের এখন পর্যন্ত হদিশ মিলেনি। তাহলে আওয়ামী লীগ ফোবিয়া থাকবে না? যেই নির্যাতন, জুলুম, এই কয়টা দিন যায় নাই, এখনো আমার শহীদি ভাইদের রক্তের দাগ শুকায় নাই, ফোবিয়া তো থাকবেই বলেন। অথচ 2টা জুলাই পার হইতে পারলো না। এই দেশের রাষ্ট্রীয় পরিকল্পনায় এখন পর্যন্ত এই জুলাইকে উদযাপন করার তেমন কোনো আয়োজন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এই অভ্যুত্থানের শুরু, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা কোনো আয়োজন নাই। আপনি দেখেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন তো
করেই না, উল্টো আমাদের দলের ছাত্র শক্তির পক্ষ থেকে একটা আয়োজন করা হলো সমাজবিজ্ঞান বিভাগে, সেইখানে টিএসসিতে কারেন্ট আছে, ইলেকট্রিসিটি সাপ্লাই আছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, অথচ সমাজবিজ্ঞান বিভাগের যেই অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে নাহিদ ইসলাম যাবে বলে কারেন্ট অফ করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। ওখানে পরীক্ষার্থীরা অন্ধকারে বসে পরীক্ষা দিয়েছে। এইটার জবাব কি? আপনি যখন সেই শেখ হাসিনার মতো আচরণ করবেন, এইটা তো আপনার কাছে আমরা প্রত্যাশা করি না। আপনার যেই লোকেরা, আপনি সংসদে বসে ঐক্যের কথা বলছেন, অথচ আপনার লোকেরা সেই আগের মতো লোকের কাজ করছে। আপা বলছেন প্রশাসক সব আওয়ামী লীগের, আবার জামাতও কিছু বসিয়েছে। আমি তো বলি না কোনো দলীয় প্রশাসক বসাইতে, কোনো জামাত, আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি কারো প্রশাসক কেন বসবে? আপনার জেলা পরিষদের ভোটের তো সিস্টেম আছে, উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা যখন ভোট দেবে। নির্বাচন করবেন না তার আগে আপনার কোনো দলীয় প্রশাসক বসানোর তো দরকার নাই। আপনার প্রশাসনিক কর্মকর্তা আছে, আপনার বাংলাদেশে বিসিএস দেয়া কর্মকর্তারা আছেন না, আপনি তাদেরকে কেন সাময়িক সময়ের জন্য প্রশাসনিক দায়িত্বে দিলেন না? তাদেরকে তো দিতে পারতেন আপনি। আপনি তাদেরকে না দিয়ে আপনি সমর্থন করলেন কি? আপনি প্রাইস পোস্টিং, যারা হেরে গিয়েছে জনগণের ভোটে, যারা জনগণের সমর্থন পায়নি, তারা প্রাইস পোস্টিং হিসেবে সেই জেলা প্রশাসকের দায়িত্বে বসলো কেন? যাতে পরবর্তীতে নির্বাচনের জন্য তারা একটা অ্যাডভান্স প্রিভিলেজ পায়। আপনি দেখেন এমন অবস্থা এখন ছাত্রদলের হচ্ছে। ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট প্রবাবলি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পোস্ট পেয়েছে কে? ছাত্রলীগের সাবেক নেতা, পোস্টেড নেতা। এখন এগুলো বললে এগুলো দুঃখ লাগে। এখন এইটা আমি ওই যে জামাতকে বলে যে কি জামাতের নাকি জামাতের ছেলেরা নাকি গুপ্ত ছিল, ছিল। আমি তো জামাত করি না, আমি জামাতের বিষয়টা আমার বলার এখতিয়ার নাই। ধরেন এই কথাগুলো তো আমরা শুনি, কিন্তু এখন সেই ছাত্রলীগের ছেলেরা কি করে ছাত্রদলে জায়গা পাচ্ছে? অথচ ছাত্রলীগের দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা আছে, আমি হলফ করে বলতে পারবো যুগ্ম আহ্বায়ক পদের মতো বড় পদ তারা এখনো অনেকে পায় নাই। এগুলো অন্যায়। আপা বলছিলেন যে বিভিন্ন ধর্ষণ কাণ্ডের সাথে বিভিন্ন মাদ্রাসা, তারপরে বিভিন্ন জায়গায় এইটা কিন্তু অ্যালার্মিং ঘটনা, এটা ট্রু। এই ঘটনাগুলো দমন করার জন্য, কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু প্রস্তাব করেছি যে কওমি মাদ্রাসাগুলো যেগুলো আছে, এই যে বিভিন্ন মাদ্রাসা সারা দেশে, এই মাদ্রাসাগুলো একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনার জন্য। আলিয়া ধরেন যে কোনো, আমি তো সমস্ত ঢালাওভাবে সব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনতে বলছি। সেই নীতিমালা আনার ব্যাপারে আপনারা কোনো কথা কেন বলছেন না? এইটা আমার একেবারেই বোঝে, মানে আমার বুঝে আসে না। আমি এটা জানতে চাই, আমার জানার খুবই দরকার। কারণ এতগুলো ছাত্রছাত্রী তারা এইভাবে নির্যাতিত হবে বা কোনো শিক্ষা ব্যবস্থার সুবিধা পাবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা একটু জেনে আসি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরে একটু আসি। এই বাংলাদেশে আজকে দুদকের যেই প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই কাঠামোর পরিবর্তনের জন্য প্রস্তাবনা করা হয়েছিল যে সরকারি দল এবং বিরোধী দল মিলেই দুদকের যে কমিটিটা সেটা হবে। সেটা ঐক্যমত্য কমিশনেও কিন্তু বিএনপির খুব একটা দ্বিমত ছিল না, কিন্তু আজ পর্যন্ত দুদকের চেয়ারম্যান নিয়োগ হয় না। 5 মাস অভিভাবকহীন দুদক। কেন? কারণ বিএনপির নিজ দলের মধ্যেই কার কোরামের লোক দুদকের চেয়ারম্যান হবে সেইটার লেনদেন আর সেইটা নিয়ে অস্থিরতার কারণে এখন পর্যন্ত দুদকের চেয়ারম্যান নিয়োগ হয় নাই। আপনি জানেন আমাদের দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রী, উনি একজন বিজ্ঞ মানুষ না? বলেন তো নাম কি? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী কে? আপনি বলেন। বিএনপির মহাসচিব, যিনি বিএনপির সবচেয়ে দুঃসময় বিএনপির হাল ধরে রেখেছেন। অথচ প্রতিমন্ত্রী জনাব শাহে আলমের দৌরত্বে উনি অসম্মানিত হচ্ছেন পদে পদে। স্থানীয় সরকার লোকজন অভিযোগ করে, আপনি পত্রিকা ঘেটে দেখবেন, আমি যদি ভুল বলে থাকি, সবাই অভিযোগ করে যে মন্ত্রী এক কথা বলে, প্রতিমন্ত্রী আরেক কথা বলে। তারপর প্রতিমন্ত্রী ধমক দেয় উনি নাকি তারেক রহমানের বন্ধু। আমি জানি না সত্য মিথ্যা, উনি আবার নিজেই বলেছেন যে উনি বন্ধু না, ওনার বয়সের পার্থক্য আছে। কিন্তু উনি সেই প্রভাবটা খাটানোর চেষ্টা করে। না হলে মন্ত্রীর কথার উপরে উনার কথাকে কেন প্রাধান্য দিতে হবে বলে উনি স্থানীয় সরকারের যারা কাজ করে তাদেরকে চাপ প্রয়োগ করে। উনার অনেক অনিয়মের কথা আছে, এগুলো বিস্তারিত বললে শেষ হবে না। বার কাউন্সিলের নির্বাচন আটকানো হয়েছিল, বলা হয়েছিল জ্বালানি সংকটের কারণে এই মুহূর্তে বার কাউন্সিলের নির্বাচন দেওয়া হচ্ছে না। এখন যে আপনি অ্যাডহক কমিটি করলেন, আমি আর আমরা, মামু আর মামারা, এই কমিটি যে আপনি করলেন 1 বছরের জন্য, এটার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা আইনজীবীরা তো দেই নাই।